অষ্টম শ্রেণীর বাংলার সাহিত্য মেলা বইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা। এই কবিতাটির হাতে কলমে তোমাদের বইয়ে যে যে প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব। ফলে বোঝাপড়া কবিতার অনুশীলনী বা হাতে কলমের কোনো প্রশ্নই তোমাদের কাছে আর কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না। ফলে এই প্রশ্নগুলি থেকে পরীক্ষায় যে প্রশ্নই তোমাদের আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে এবং এই বোঝাপড়া কবিতাটি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ কবিতা। তাই আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো, কোথাও স্কিপ করো না। এবং যে উত্তরগুলি আমি তোমাদের বলে দিচ্ছি এগুলি অবশ্যই যেগুলি তোমাদের সমস্যার কারণ থাকবে সেগুলি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখো অথবা খাতায় তোমরা লিখে নাও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নগুলি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও এই কবিতাটির মূল উৎস কি, অর্থাৎ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। বোঝাপড়া কবিতাটি খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবার প্রথম যে প্রশ্ন রয়েছে হাতে কলমে তোমরা দেখো, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী এবং বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। এরপর 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশে তাঁর লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়? প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপর 2-এর দাগের যে প্রশ্নগুলি রয়েছে 2-এর 1 সেটি দেখো, সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? এটির উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন যে ঝগড়া বিবাদ করে আঘাত পেয়ে তলিয়ে যাওয়ার চেয়ে সব কিছুর সাথে মানিয়ে নিয়ে তার সাহায্যে ভেসে থাকাই হলো সবচেয়ে শ্রেয়। অর্থাৎ জীবন সংগ্রামে লড়াই করে বেঁচে থাকা বা টিকে থাকাই সবার চেয়ে শ্রেয় বলে কবি মনে করেছেন। আমি এই যে উত্তরটি তোমাদের লিখে দিয়েছি, যেভাবে কবির নাম, কবিতার নাম, মূল কাব্যগ্রন্থের নাম লিখেছি, তোমরা কিন্তু প্রতিটি প্রশ্নই সেটি 1 নম্বরের আসুক, 2 নম্বর বা 3 নম্বর যাই আসুক এইভাবেই উত্তর লিখবে। এরপর 2-এর প্রশ্ন, ঘটনা সামান্য খুবই। কোন ঘটনার কথা বলা হয়েছে? কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মনকে এই বলে বোঝাতে হবে যে ভালো মন্দ যাই আসুক না কেন সেই বাস্তব সত্যকে সহজে মেনে নেওয়ার শক্তি সঞ্চয় করাই সঠিক কাজ হবে। সামান্য ঘটনাকে অতিরিক্ত গুরুত্ব দিলে ঘটনাটি গুরুত্বপূর্ণ হয় না, বরং ঘটনাটিকে স্বাভাবিক ঘটনা মনে করাই সবথেকে বেশি শ্রেয়। অর্থাৎ যেখানে আমরা ভয় পাই না, বিপদের আশঙ্কা করি না, সেখানেই কিন্তু বিপদ এসে উপস্থিত হয়। এটিকেই সামান্য ঘটনা বলে কবি উল্লেখ করেছেন। এরপর 3-এর প্রশ্ন, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতটির অন্তর্নিহিত অর্থ স্পষ্ট করো। পৃথিবীতে প্রতিটা মানুষ একে অপরের কথা ভাববে, এটাই স্বাভাবিক, কিন্তু তার অর্থ এই নয় যে একে অন্যের মনের মতো হবে। কোনো কিছু চাওয়া পাওয়া আশা ত্যাগ করেই অন্তর থেকে সব কিছুকে আপন করে নিলে তবেই অনেকখানি সুখ পাওয়া যাবে বলে কবি মনে করেছেন। অর্থাৎ বিপন্ন মানুষের প্রয়োজনে আমরা যদি সাহায্যের হাত প্রসারিত করি তাহলে আমরা কৃতকর্মের জন্য অনেক সুখ অনুভব করতে পারি। আমি যেভাবে উত্তরগুলি লিখে দিয়েছি তোমরা কিন্তু এইভাবেই উত্তরগুলি লেখার চেষ্টা করবে। দরকার হলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট বা খাতায় তোমরা উত্তরগুলি লিখে নিও। 2-এর 4, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। ব্যাখ্যা করো। এটির উত্তর, মানুষ যখন জীবনের সত্যকে খুঁজে পায়, অর্থাৎ সত্যকে সহজভাবে গ্রহণ করে, তখন তার কাছে পৃথিবী সুন্দর হয়। তখন সে জীবনকে ভালোবাসতে শুরু করে এবং একই সঙ্গে জীবনের গুরুত্ব অনুভব করে। তার কাছে তখন মৃত্যু অপেক্ষা জীবন অনেক বড় হয়। তখন সে মরতে চায় না, মরণকালেও প্রাণপণে বাঁচতে চায়। তাই কবি সেই সময়টার কথা উল্লেখ করে বলেছেন মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। এর পরের প্রশ্ন 5 নম্বর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। উদ্ধৃতির মধ্যে দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? এটির উত্তর, যখন আমাদের বিচ্ছেদ হয় সেই বিচ্ছেদে আমরা কষ্ট অনুভব করি,
ভাবি সব কিছুই হারিয়ে গেল। কিন্তু কবির মতে যদি মানুষ অযথা কাতর না হয়ে সত্যটাকে মেনে নিতে পারে, অর্থাৎ জন্মিলে মরিতে হবে এই ভাবনায় নিজেকে বোঝাতে পারে, অথবা কোনো ব্যক্তি জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়, সেই ব্যক্তি যদি নাও থাকে তবুও পৃথিবী একই রকম থাকে, পৃথিবীর স্বাভাবিকতায় কোনো পরিবর্তন ঘটে না, এটি বোঝাতে পারে, তাহলে জীবনের আসল গুরুত্ব সে অনুভব করতে পারবে। অর্থাৎ এর মধ্য দিয়ে জীবনের আসল সত্য প্রকাশ পেয়েছে। এই পৃথিবী বিশাল, তাই জীবনের ছোটোখাটো ঘটনাকে বাদ দিলে এই পৃথিবীর বিশালত্ব অপরিমেয়, কবি এই কথাই বলতে চেয়েছেন। এর পরের প্রশ্ন 6 দাগের, কিভাবে মনের সাথে বোঝাপড়া করতে হবে? এটির উত্তর, জীবনে চলার পথে অনেক ভালো মন্দ ঘটনা সামনে আসবে, সেগুলির সত্যতা যাচাই করে মনের সঙ্গে বোঝাপড়া করে এগিয়ে চলার কথাই কবি বলেছেন। সকল মানুষের মন একই রকম হয় না, তাই তাদের সাথে যে সবসময় মনের এবং মতের মিল হবে এমনটা নয়। মনের মিল না হলেই মন খারাপ করে বসে থাকার বা বিবাদ করার কোনো কারণ নেই। এই ভাবনার কথাই মনকে বোঝাতে হবে। বিচ্ছেদ হয়ে যাওয়া যদি খুব কষ্টের বিষয়, তবুও মনকে বোঝাতে হবে কোনো ব্যক্তির জন্য নিজের জীবনে আধার ডেকে আনা ঠিক হবে না। জীবনের সঙ্গে মনের বোঝাপড়ার মধ্য দিয়ে মানুষকে এগিয়ে যাওয়ার কথাই বলেছেন। কৃতকর্ম খারাপ হলে বা ক্ষতিকারক হলে অনুশোচনার অনলে নিজেকে দগ্ধ করে তার শিক্ষা গ্রহণ করে মনের সাথে বোঝাপড়া করতে হবে। প্রশ্নগুলি কিন্তু আমি যথাযথভাবে উত্তর লিখে দিয়েছি, তোমরা অতি অবশ্যই প্রস্তুত করে নিও। 2-7, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্রই সারতে হবে কেন? এটির উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উক্তিটির মধ্য দিয়ে বলতে চেয়েছেন, মানুষ অনেক সময় নিজের অহংকারে নিজের জীবনের অন্ধকার ডেকে আনে, সেই কারণে মানুষ নিজের ভাগ্যকে দোষারোপ করে। কবির মতে এভাবে নিজের ওপর দোষারোপ করে কোনো লাভ নেই, বরং এতে নিজের পায়ে নিজের কুড়ুল মারা হবে। নিজের দোষে এভাবে নিজের প্রতি দোষারোপ করে বিপদে পড়ার কাজটা যত দ্রুত সম্ভব শেষ করে নেওয়াই মঙ্গল। নিজের ভাগ্যকে দোষারোপ করার ভুলটা যেন আমরা তাড়াতাড়ি সংশোধন করে উঠতে পারি, সেই কথাটাই কবি বলেছেন। সেই কার্যটা শীঘ্র না সারতে পারলে জীবনে আরও বড় ক্ষতির সম্ভাবনা থাকে বলে কার্যটি শীঘ্রই সেরে নেওয়া উচিত। এরপর 2-8, কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতায় আধার ঘরে প্রদীপের যে উদাহরণটি দিয়েছেন, এটি একটি রূপক মাত্র। কবি এখানে মনের অন্ধকারকে দূরীভূত করে সেখানে সত্যের প্রদীপ জ্বালানোর কথা বলেছেন। আমাদের নিজেদের মনের মধ্যে থাকা যে অজ্ঞতার অন্ধকার, যেখানে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে, তবেই আমাদের মানসিক কষ্ট দূর হবে। অশ্রুজল না ফেলে ঘটনার মুখোমুখি দাঁড়ানোর সামর্থ্য অর্জন করে জীবনে বিপর্যয় কেটে যাবে, আর তখনই জীবনের আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব হয়ে উঠবে। এর পরের প্রশ্ন 2-9, ভুলে যা ভাই কারোর সাথে কতটুকুন তফাৎ হলো। এই উদ্ধৃতির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি জীবনের পথে সঠিকভাবে চলার নির্দেশ দিয়েছেন। জীবন হলো এক চলমান সত্য। জীবনে চলার প্রথম শর্তই হলো সত্যকে মেনে নেওয়া, কারোর সাথে নিজের তুলনা না করা। সেই তফাৎ বা তুলনা থেকেই আসে সংঘাত, সংঘর্ষ। সব মানুষ একরকম হবে না, এটাই স্বাভাবিক। যদি সেটা না হয় তবে অস্বাভাবিক। কিন্তু আমরা অনেক সময়েই ভুলে যাই, একে অন্যের সাথে তুলনা করে থাকি। এটা আমাদের ভুল করি। ভেদাভেদের ভুলে গিয়ে সত্য ও বাস্তবতাকে মেনে নিতেই হবে আমাদের, তবেই চলার পথ হবে বাধাহীন এবং আনন্দময়। 2-10, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝানো হয়েছে? আমরা অনেক সময় পথ চলতে গিয়ে অনেক বাধার মুখোমুখি হই, যেগুলো কবির ভাষায় ঝঞ্ঝা। ঝঞ্ঝা কেবলই বাইরের নয়, মনেরও। মানুষের অনেক সময় মনের মধ্যে জমে থাকা কষ্ট নামক ঝঞ্ঝার আঘাতে হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু একদিন সত্যকে সঠিকভাবে মেনে নিয়ে সেই ঝঞ্ঝা থেকে নিজেকে মুক্তি করতে হবে। পুনরায় মানসিক শক্তিও অর্জন করে নতুন আলোর সন্ধান করতে হবে। একেই কবি ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে বোঝাতে চেয়েছেন। দেখো, এগুলি 2 দাগের প্রশ্নগুলি তোমাদের বলে দিলাম, 10টি প্রশ্ন যেগুলি ছিল। তোমরা উত্তরগুলি যেটি তোমাদের সমস্যা হবে সেটিকে দেখে নিও, এবং এইগুলি হুবহু না লিখে তোমরা কিন্তু এগুলি অনুসরণে নিজেদের মতো নিজের ভাষায় উত্তর লেখার চেষ্টা করতে পারো। এতে ভালো নাম্বার অবশ্যই পাবে। এবার 3 দাগের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন,
ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে, তুমি কি কবির সাথে একমত? এটির উত্তর হ্যাঁ, আমি কবির সাথে একমত। এর পরের যে পাঠটি রয়েছে, জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? এটির উত্তর, কবি বলতে চেয়েছেন সত্যকে মেনে নিলে জীবনে জটিলতা কমবে, মানসিক কষ্টও কম হবে। মানুষের জীবন নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে অগ্রসর হয়, অনেক যন্ত্রণা কষ্ট আছে, কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকে আসল সত্য। সেই সত্যটা মনের সাথে বোঝাপড়া করে নিলেই কষ্টটা দূর হয়ে যাবে। নিজেকে বোঝাতে হবে কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা উচিত নয়, মিথ্যার আশ্রয় নেওয়া উচিত নয়। নিজের ভুল স্বীকার করে সামনে থাকা বিপদকে তুচ্ছ করে এগিয়ে যেতে হবে বা সমস্ত বাধা অতিক্রম করে। জীবনে বিচ্ছেদ ঘটে গেলে ঈশ্বরের ওপর সবটা ছেড়ে না দিয়ে নিজেকেই নিজে বোঝাতে হবে, এটাই চিরসত্য। ঈশ্বর যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন, এই ভেবে নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে। এরপর 2-এর প্রশ্নটি অতটা ইম্পর্টেন্ট নয়, তাই একদম 3-এর প্রশ্নটি দেখো, 3-এর 3। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত দিয়েছেন তা লেখো। তেমন করে কথাটির অর্থ এখানে চাওয়া পাওয়ার প্রত্যাশা না করা। কবি এখানে এক ধরনের অপার্থিব সুখ, শান্তি এবং আনন্দের ভাণ্ডারের কথা বলেছেন। মানুষের সাথে মানুষের বন্ধুত্বের সম্পর্কে যে সুখ, যে শান্তি মেলে তা কোনো কিছুতে মেলে না। সেটা শুধু পাওয়া যায় কোনো কিছু চাওয়া পাওয়ার বিনিময় ছাড়া, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে। চাওয়া পাওয়ার প্রত্যাশা আশা না করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে যে অপার্থিব সুখ পাওয়া যায় তা অন্য কিছুর মধ্যে আর পাওয়া যায় না। এই প্রশ্নগুলি 3-এর দাগেরগুলি দেখে নাও। 3টি প্রশ্নের মধ্যে প্রথম এবং তৃতীয় প্রশ্নটি করে নিলেই তোমাদের হবে। 4-এর দাগের নিচের প্রশ্নগুলি দল বিশ্লেষণ করে মুক্তদল এবং রুদ্ধদল চিহ্নিত করো। মুক্তদল মানে যেটি আলাদা আলাদা করে উচ্চারিত হয়, রুদ্ধদল মানে কোনো একটি শব্দকে আমরা আলাদা করে উচ্চারণ করতে পারবো না, অন্য আরেকটি বা একাধিক শব্দ আমাদের যোগ করতে হবে। প্রথমটি রয়েছে দেখো বোঝাপড়া, এটি 4টি দল। বোঝাপড়া, দেখো 4টিকেই আমরা আলাদা আলাদা করে উচ্চারণ করতে পারছি, তাই 4টি হলো মুক্তদল। এরপর কতকটা, কতকটা, এখানে দেখো তক শব্দটিকে আমরা তয়ের পর ক যোগ করলেই সেটিকে উচ্চারণ করতে পারবো, আলাদা করে ত বা ক আমরা উচ্চারণ করতে পারবো না, তাই এটি রুদ্ধদল, বাকি দুটি মুক্তদল। যেভাবে আমি করে দিয়েছি তোমরা কিন্তু এইভাবেই চেষ্টা করবে। সত্যেরে, সত্যেরে, সত হলো একসাথে উচ্চারিত হয়েছে দন্তেস্ব এবং ত, তাই এটি রুদ্ধদল, অন্য দুটি মুক্তদল। এরপর পাঁচরগুলো, পা জোর গুলো, এখানে জোর শব্দটি হলো রুদ্ধদল, বাকি 3টি মুক্তদল। এরপর বিশ্বভুবন, বিশ্বভুবন, বিষ এবং বন হলো রুদ্ধদল, বাকি দুটি মুক্তদল। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি তাও দল বিশ্লেষণ নিয়ে কোনো সমস্যা তোমাদের থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি দল নিয়ে আরেকটি ভিডিও তোমাদের তৈরি করে দেব। অশ্রুসাগর, ওস রু সাগর, ওস এবং গড় হলো রুদ্ধদল, বাকি সব মুক্তদল। যদি বুঝতে না পারো আমাকে জানিও কমেন্ট করে, আমি দল নিয়ে অবশ্যই আরেকটি ভিডিও তোমাদের তৈরি করে দেব। 5-এর দাগের প্রশ্ন দেখো, নিচের প্রতিটি শব্দের 3টি করে সমার্থক শব্দ লেখো, অর্থাৎ অর্থ লিখতে হবে 3টি করে। মন, মনের অর্থ চিত্ত, হৃদয়, অন্তর। জখম, এর অর্থ আঘাতপ্রাপ্ত, আহত, ক্ষতিগ্রস্ত। ঝঞ্ঝা, ঝটিকা, ঝড়, প্রভঞ্জন। ঝগড়া, ঝামেলা, বচসা, বিবাদ। সামান্য, অল্প, কম, কিঞ্চিত। শঙ্কা, ভয়, সংশয়, আশঙ্কা। আকাশ, গগন, মহাশূন্য, অম্বর। তো 3টি করে অর্থ বা সমার্থক শব্দ তোমাদের দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, যার যেটা অসুবিধা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। এরপর হাতে কলমের শেষ যে প্রশ্নটি রয়েছে 6-এর দাগের, নিচের প্রতিটি শব্দের বিপরীত শব্দ লিখে শব্দজোট তৈরি করো এবং বাক্য রচনা করো। আমি একটি বাক্য রচনা তোমাদের দেখিয়ে দিয়েছি, কারণ বাক্য রচনা তোমরা পারবে, তাও তোমরা কমেন্ট বক্সে বাক্যগুলি লিখে দেওয়ার চেষ্টা করো, অর্থাৎ নিজেদের কীরকম বাক্য লিখতে পারো সেগুলি আমি দেখবো, তোমরা কিন্তু অবশ্যই লিখো। আধার, আধারের বিপরীত শব্দ আলো। এবার আধার এবং আলো নিয়ে ওই যে শব্দজোটটা তৈরি হলো, এটা নিয়ে একটি বাক্য। জঙ্গলের আলো আধারী পরিবেশে গা ছমছম করে। সত্য, সত্য, সত্যর বিপরীত হলো মিথ্যা। এবার তোমাদের বাক্যটা লিখতে হবে সত্য মিথ্যা নিয়ে, অর্থাৎ যেন দুটিই থাকে। এরপর দোষ, এর বিপরীত শব্দ হলো গুণ, অর্থাৎ তোমাদের বিপরীত মানে যে বাক্যটি লিখতে হবে দোষ গুণ। যেমন আমরা লিখতেই পারি মানুষের স্বভাবে দোষ গুণ উভয়ই থাকে। আকাশ পাতাল, আকাশের বিপরীত হলো পাতাল। এবার আকাশ পাতাল নিয়ে কিরকম লিখতে পারো, লোকটি সকাল থেকে বসে আকাশ পাতাল চিন্তা করেই যাচ্ছে।
সুখ, সুখের বিপরীত শব্দ হলো দুঃখ, অর্থাৎ সুখ দুঃখ নিয়ে একটি বাক্য তোমাদের লিখতে হবে। তোমরা এই বাক্যগুলি কিন্তু নিজেরা আমাকে শব্দজোট দিয়ে তৈরি করে লিখে দেখিও কমেন্ট বক্সে। তো সমস্ত প্রশ্নগুলির উত্তর দিয়ে দিলাম তোমাদের বোঝাপড়া কবিতাটির হাতে কলমের, যেটি তোমাদের টেক্সট বুকের 4 নাম্বার এবং 5 নাম্বার পেজে রয়েছে। আশা করছি তোমাদের এই কবিতাটাকে আর কোনো সমস্যা হবে না। তাও কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হলে বা কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই অংশটি আবার তোমাদের বুঝিয়ে দেব। এবং দল নির্ণয় নিয়ে যদি কোনো সমস্যা থাকে তো বললাম আমাকে জানিও কমেন্ট করে, আমি সেই দল নিয়েও একটি ভিডিও আলাদা তোমাদের তৈরি করে দেব। প্রশ্ন উত্তরগুলি দরকার হলে প্রথম থেকে আরেকবার দেখে নাও, যে প্রশ্নের উত্তরটি তোমাদের অসুবিধা হবে সেটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা খাতায় তোমরা ভিডিওটি পজ করে করে লিখে নিতে পারো, এতে তোমাদেরই সুবিধা হবে। এই হাতে কলম থেকে অনেক প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে, তাই উত্তরগুলি তোমাদের দিয়ে দিলাম। এরপর আর কোন পাঠটির উত্তর তোমরা দেখতে চাও বা কোন গল্প বা কবিতার উত্তর তোমরা দেখতে চাও সেটি আমাকে তোমরা জানিও কমেন্ট করে, আমি সেই ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেব। তো এটি হলো বোঝাপড়া কবিতার হাতে কলমের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং বোঝাপড়া কবিতার সমস্ত প্রশ্নগুলি তোমরা পেয়ে গেলে। এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে রেখো, এগুলির মধ্যে তোমরা কমন অবশ্যই পাবে এবং যেভাবে উত্তরগুলি আমি লিখে দিয়েছি সেইভাবেই কিন্তু উত্তরগুলি তোমরা লেখার চেষ্টা করো। তাও কোনো প্রশ্ন নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে বা তোমরা কোনো জায়গায় যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানিও, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।